নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মন্ত্রিসভা থেকে পদত্যাগ শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যদিও তিনি বিধায়ক পদ থেকে এখনই ছাড়ছেন না। রাজ্যের দুটি দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি, পরিবহন ও সেচ দপ্তর, এবং দুটি দপ্তরেরই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। রাজ্যপালকে ইমেল মারফত তিনি তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন, যদিও এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি পদত্যাগ করতে পারেন, সেই জল্পনারই আজকে অবসান ঘটল। শুভেন্দু অধিকারী কিন্তু তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন রাজ্যপালের কাছে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের পরিবহন ও সেচ দুটি দপ্তর থেকেই তিনি পদত্যাগ করলেন। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, যদিও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আউটপুট এডিটর অভিজিৎ চট্টোপাধ্যায়। অভিজিৎ দা, আপনাকে স্বাগত জানাই আরোহী নিউজে। এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, শুভেন্দু অধিকারী যাকে ঘিরে বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতিতে জল্পনা চড়ছিল, অবশেষে তিনি পদত্যাগ করলেন মন্ত্রিত্ব থেকে। কি বলবেন? দেখো সৌরভ, শুভেন্দু অধিকারীর পদত্যাগ প্রত্যাশিতই ছিল। এটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা বিগত কয়েক মাস ধরে দেখে আসছি যে দাদার অনুগামীরা বিভিন্ন জেলা জুড়ে তারা কিন্তু পৃথক সভা, প্ল্যাকার্ড, জনসভা ইত্যাদি করে আসছে। এবং নন্দীগ্রাম দিবস পালন হয়েছে, সেখানেও তিনি দলনেত্রীর নামও পর্যন্ত উল্লেখ করেননি। একটা বিষয় মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারী প্রথমে ছিলেন সাংসদ, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শুভেন্দু একদিন মন্ত্রী হবে, অর্থাৎ তিনি মন্ত্রীও করেছিলেন। অর্থাৎ ক্ষমতার অলিন্দে কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়বাড়ন্ত হয়েছে সময়ের হাত ধরে। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, যে তৃণমূলের এই রাজ্যে বামফ্রন্ট 34 বছরের শাসন ইতি টেনে যে নতুন সরকার এলো, তাতে কিন্তু যথেষ্ট গুরুত্ব শুভেন্দু অধিকারী পেয়েছেন, এবং গোটা অধিকারী পরিবার বলা যেতে পারে। এখন হঠাৎ করে এমন কি ঘটলো যে যার জন্য শুভেন্দু অধিকারীকে পদত্যাগ করতে হলো? একটা কথা মাথায় রাখতে হবে, শুভেন্দু অধিকারী কিন্তু অনেকগুলো জেলার পর্যবেক্ষকও ছিলেন, বিশেষত মুর্শিদাবাদ জেলায়। এবং মুর্শিদাবাদ জেলাকে বর্তমানে যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, তিনি কিন্তু মুর্শিদাবাদটা আমরা জানি সকলেই যে এটা হচ্ছে অধীর চৌধুরীর গড়। অর্থাৎ এই যে একটা বড় চ্যালেঞ্জ গ্রহণ করা, এবং নন্দীগ্রাম আন্দোলনকে যেভাবে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়েছিলেন, তার কিন্তু যে ডিভিডেন্ড সেটা কিন্তু দলনেত্রী তাকে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী কিন্তু দলেও যথেষ্ট গুরুত্ব পেয়েছেন, মন্ত্রিসভাতেও যথেষ্ট গুরুত্ব পেয়েছেন। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যার জন্য শুভেন্দু অধিকারী এই পদত্যাগ করার জন্য একটা সিদ্ধান্ত নিলেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন? অভিজিতের ক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো, এক কথায় কি বলা যেতে পারে বিজেপিতে যাওয়ার তার প্রথম পদক্ষেপ বা তৃণমূলের পক্ষে কতটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো? অবশ্যই তৃণমূলের পক্ষে তো অবশ্যই এটা একটা অস্বস্তিকর প্রশ্ন সামনে এনে দিল। এবং একটা কানাঘুষো বহুদিন ধরেই এই জল্পনা চলছিল যে সারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারী নাকি, তার নাম নাকি শোনা যাচ্ছে বিভিন্নভাবে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরে বলে আসছিলেন যে আমাদের বিভিন্ন স্তরের দলের নেতা, বিধায়ক, মন্ত্রী, এদেরকে ধমকানো, চমকানো,
কেন্দ্রীয় এজেন্সি দিয়ে মানে সারদা নারদা বিভিন্ন কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দেওয়া, এবং তাদের আমরা একটা জিনিস জানি যে ভারতীয় রাজনীতিতে এই যে বিভিন্ন রকম কেলেঙ্কারি হয়, তদন্ত হয়, কিন্তু শেষমেশ কিন্তু তার কোনো মানে শেষ আমরা কিছু দেখতে পাই না, যে ফল কি হলো। মানে এমনটা খুবই কম ঘটেছে, মানে খুব শরণাতীত কালের মধ্যে এরকম হয়নি যে মানে খুব বড় মাপের নেতা, একমাত্র লালু প্রসাদ যাদবের কথা আমরা উল্লেখ করতে পারি যে গোখাদ্য কেলেঙ্কারিতে ওনার জেল হয়েছে, কিন্তু সেরকমভাবে হয়নি। এখন যখনই ভোট আসে তখনই এই ধরনের সক্রিয়তা বেড়ে যায়, এবং শুভেন্দু অধিকারীর সম্পর্কে কিন্তু এই জল্পনাটা দীর্ঘদিন ধরেই চলছিল। এবং আর একটা যে জিনিস জানা যাচ্ছে এবং বিভিন্ন সূত্রে, এবং যে জল্পনাটা তৈরি হয়েছিল যে দলে শুভেন্দু অধিকারীর এই গুরুত্ব, স্বাভাবিকভাবেই এই গুরুত্বটা অনেকেই মেনে নেন না, মেনে নিতে পারেন না। যুবনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যে গ্রহণযোগ্যতা, সেটা অনেকের কাছে গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। রাজনীতিতে পৃথিবীর সর্বক্ষেত্রেই একটা প্রতিযোগিতা থাকে, রাজনীতিতে তো আছেই। এবং উদীয়মান কোনো এক নেতার দ্বারায় মানে এই যারা ভেটারেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে এখন আর মানে তরুণ তুর্কি সেই অর্থে বলবো না, তার কারণ উনিও যথেষ্ট মানে পরিণত হয়েছে, তো তারা কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে মনে করছে। একদম সবশেষে সংক্ষেপে যে বিষয়টি জানতে চাইবো, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু তিনি বিধায়ক পদটাই কিন্তু ধরে রাখলেন, কিন্তু এর পিছনে কি কারণ রয়েছে? দেখো, মন্ত্রিত্ব গ্রহণ করলেই একটা মন্ত্রগুপ্তির শপথ নিতে হয়। অর্থাৎ আমার যেটা মনে হয়েছে, এবং এটা মনে হওয়া মানে এটাই, অর্থাৎ গতকালই আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী HRBC চেয়ারম্যান ছিলেন, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স, সেখান থেকে পদত্যাগ করেছেন সেই চেয়ারম্যান পদ থেকে, আজকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন। এবং উনি যেটা কারণ হিসেবে বলেছেন যে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না বলে উনি পদত্যাগ করেছেন, কিন্তু উনি বিধায়ক পদ ছাড়েননি। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা এই যে জল্পনাটা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এই মানে প্রতিদিনই মানে এই গেল এরকম একটা বিষয়, যে উনি চলে যাচ্ছেন বিজেপিতে, বা উনি যেতে পারে, বা বিজেপি ওনাকে মানে টোপ ফেলে রেখে দিয়েছে। অর্থাৎ এই জল্পনাটা এতদিন ধরে উনি উস্কে দিয়েছিলেন, আজকে বলা যেতে পারে এটা তার একটা পদক্ষেপ। অর্থাৎ এই রাস্তাটা উনি পরিষ্কার করে রাখলেন। বিজেপি বিধায়ক পদ থেকে কেন পদত্যাগ করেন, এটা হচ্ছে যে একটা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পদক্ষেপ ওনার হতে পারে, এখনই সেটা বলা যাচ্ছে না। এবং অনেককেই আমরা দেখেছি অতীতে যে এক দলের টিকিটে তারা নির্বাচিত হয়েছেন, কিন্তু পরবর্তীতে তারা ভিন্ন দলে যোগ দিয়েছেন, এবং সেটা নিয়েই বিধানসভায় কিন্তু তারা বিধানসভার অধিবেশনে যোগদান করেছেন, বিতর্কে অংশ নিয়েছেন, নানাবিধ কার্যকলাপে অংশ নিয়েছেন, এবং সেটা সম্পূর্ণ তো নির্ভর করে বিধানসভার অধ্যক্ষের ওপর। এর জন্যে নানা রকমের প্রক্রিয়া আছে, তার বিভিন্ন যে সাংবিধানিক রীতিনীতি আছে সেই প্রক্রিয়াগুলো আছে, এবং যতক্ষণ না পর্যন্ত দলের পক্ষ থেকে মানে বিধায়ক পদ থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিলে, মানে অ্যান্টি ডিফেকশন ল আছে, যতক্ষণ না পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিধানসভার অধ্যক্ষের কাছে, যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া শুরু না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিধায়ক পদ থেকে পদত্যাগের মানে প্রয়োজনীয়তা দেখা দেয় না। মানে এর নৈতিক দিক থাকতে পারে যে নীতিগতভাবে পদত্যাগ করে কোনো, এবং সবটাই হচ্ছে হাইপোথেটিক্যাল, এখনো পর্যন্ত উনি কিন্তু বিজেপিতে যোগদান করেননি, বা অন্য কোনো দলে যোগদান করেননি, বা নিজে দল তৈরি করবেন এমন কথাও বলেননি, এমন জল্পনাও শোনা যাচ্ছে। বলা যেতে পারে বিজেপিতে যাওয়ার প্রথম পদক্ষেপটা ফেললেন কোথাও একটা শুভেন্দু অধিকারী, আজকেই সেই বিষয়টা তিনি স্পষ্ট করে দিলেন। অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের আউটপুট এডিটর অভিজিৎ চট্টোপাধ্যায়। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল, জেলায় জেলায় দাদার অনুগামী বলে যে পোস্টার পড়েছিল, সেই নিয়ে কিন্তু যথেষ্ট যে চাঞ্চল্য তৈরি হয়েছিল যে
শুভেন্দু অধিকারী কি তাহলে বিজেপির পথে বা তৃণমূল ছাড়ছেন, এমন বেশ কিছু জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী ইমেল পাঠিয়ে তিনি কিন্তু রাজ্যপালকে যে কাছে ইমেল করে জানিয়ে দিয়েছেন তিনি মন্ত্রিসভা থেকে পরিবহন ও সেচ দুটি দপ্তরে মন্ত্রী ছিলেন, দুটি দপ্তর থেকে তিনি পদত্যাগ করছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছেন, যদিও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না শুভেন্দু অধিকারী। সব মিলে কিন্তু রাজ্য রাজনীতিতে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এবং সমস্ত জল্পনার যে অবসান ঘটিয়ে কোথাও একটা আজকে স্পষ্ট হয়ে গেল যে শুভেন্দু অধিকারী আগামী দিনে হয়তো তৃণমূল ছেড়ে অন্য নতুন দল গড়তে চলেছেন অথবা বিজেপির পথে এক ধাপ পা বাড়িয়ে রাখলেন। আসি পরের খবরে। হুগলিতে জনসংযোগ যাত্রায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি স্কুটি চালিয়ে তিনি হুগলিতে সেখানে তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি জনসংযোগ যাত্রা ছাড়লেন। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ যাত্রায় পাশাপাশি কর্মীদের নিয়ে গোপন বৈঠকও করেন। গতকাল সিঙ্গুরের আনন্দনগরে কেন্দ্রীয় সরকারের কৃষি সুরক্ষা আইন নিয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করার পর আজ সকাল থেকে তিনি সিঙ্গুরের কাপারসাহারিয়া গ্রাম পঞ্চায়েতের উগারদহ থেকে বাইক মিছিল করেন। তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন তিনি। পরে কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন গ্রামের একটি লজে। দুপুরে আরও দুটি কর্মী সভা করে হরপুর গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন এবং গতকাল রাত্রেই তিনি ধনেখালিতে রাত্রিবাস করেছেন এবং শুভেন্দু অধিকারী প্রসঙ্গেও তিনি কিন্তু মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন তৃণমূলে গোষ্ঠী কোন্দলের কারণেই সকলেই তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে। সিঙ্গুরের মানুষের সাথে জনসম্পর্ক, সিঙ্গুরের মানুষের মনের কথা, চাষিদের মনের কথা জানতে এখানে এসেছি এবং সিঙ্গুরের মানুষ মোদিজির সাথে আছে এবং সিঙ্গুর থেকেই পদ্ম ফোটা শুরু হবে। দেখুন, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং একের পর এক তৃণমূলের যে প্রশাসনিক পদ বলুন সেগুলো ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে কোনোভাবেই মমতা ব্যানার্জি ধরে রাখতে পারছেন না এবং আগামী দিনে আমরা যারা সত্যিকারের মানুষের জন্য কাজ করতে চান তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা পুরো খোলা। তারাতলায় দলীয় কর্মসূচিতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তিনি তারাতলায় যান। একটি দলীয় কর্মসূচি ছিল, সেই উপলক্ষে তিনি কিন্তু সেখানে গিয়েছিলেন এবং বিজেপির যে ঘৃণ্য রাজনীতি তার প্রতিবাদে তিনি সরব হন। তৃণমূলের মহাসচিব উপস্থিত ছিলেন পৌর সমন্বয়কারীরা এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এরকম ঘৃণ্য আক্রমণ, জঘন্য রকম নাটকীয় কায়দায় উন্নয়নকে পরিকল্পনা মাফিক তারা যে কাজ করেছেন তা এক কথায় তীব্র ভাষায় নিন্দা করি এবং মানুষকে প্রতিরোধ করি। এ ধরনের যে কাজ করেছেন, যারা টিভি কাজ করেছেন তারা নিজেরাই দেখেছেন। এসব কাউর ভ্রষ্টাচার নয়, এটা বিজেপির ভ্রষ্টাচার, বিজেপির নাটক। আসি পরের খবরে। কেষ্টপুরের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বাসটি এবং তারপরই কিন্তু আগুন ধরে যায় চলন্ত বাসে। দাও দাও করে আগুন জ্বলতে থাকে বাসটায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এবং তার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে বেশ কিছু যাত্রী আহত হন বলে জানা যায় এবং বাইক আরোহীর পিছনে ধাক্কা মেরেছিল এবং সেই বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা, চলন্ত বাসে আগুন এবং বাইকের পিছনে ধাক্কা মারে সেই বাইক আরোহীর মৃত্যু হয়। ডানকুনি থেকে গড়িয়া রুটের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। আধ ঘন্টার মধ্যেই গোটা বাসটি ভস্মীভূত হয়ে যায় আগুনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে যায় বাগুইহাটি ট্রাফিক পুলিশ ও বাগুইহাটি থানার পুলিশ। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন খাল থেকে জল তুলে, তারপরে দমকল কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বাইক আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু তার মৃত্যু হয়েছে বলে খবর। প্রথমে আমরা দেখছি সাবয়ের ওখান দিয়ে অ্যাক্সিডেন্ট হলো, বাসের তলায় বাইকওয়ালাটা চলে আসলো। তারপরে আমাদের ক্লাস সামনে বাইকওয়ালাটা পরে হাত পা ছিলে গেছে, হসপিটালে আত্মহত্যা ভর্তি হয়ে গেছে। তারপরে বাসওয়ালা এখানে থামার পরে প্যাসেঞ্জার বাসওয়ালা সবাই পালিয়ে গেছে। তারপরে আগুন ধরে গেছে, আমরা সবাই খাল দিয়ে জল তুলে তারপরে বাসটা আগুনটা নেওয়ালাম, তারপরে দমকল এলো।
স্বাস্থ্যবিধি মেনে অবশেষে খুলে গেল শিলিগুড়ি কাওয়াখালীর বিশ্ব যে বাংলা যে হাট, সেই হাট বেশ কিছুদিন ধরে করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল। কাওয়াখালীর সেই বিশ্ব বাংলা শিল্পী হাট আজ থেকে খুলে গেল। চলতি মাসের 25 তারিখ থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রবেশ করতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। মেলায় প্রবেশ পথে থাকবে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজারের ব্যবস্থা। জানা গিয়েছে বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা এসেছেন। প্রতি জেলা থেকে 4 জন করে শিল্পী এই মেলায় পোশাক সাজিয়ে বসেছেন। তাদের নিজের হাতে গড়া সামগ্রীর সম্ভার নিয়ে এসেছেন তারা। হরেক রকমের সামগ্রী যেমন রয়েছে, ঘর গোছানোর সামগ্রী, শাড়ি, কুর্তি, সব মিলে জমজমাট মেলা প্রাঙ্গণ। আমাদের এতদিন পর যে মেলা খুললো, আমরা এতে তো খুবই ভীষণ খুশি যে আমরা এত বসছিলাম, এতদিন খোলার পরে এত আনন্দিত যে আমরা চাই সবাই আসুক, দেখুক। আর আমাদের মমতাদি সরকার যে আমাদের জন্য এত কিছু ভাবছে, এত কিছু করছে, আমরা এতে ভীষণ কৃতজ্ঞ। আমাদের অসুবিধার মধ্যে ভুগতে হয়েছিল, কারণ ঘরে বসেছিলাম, অনেক দিন ঘরে থাকতে হয়েছে। আমাদের যে কাজটা ওইটা বাইরে আমরা এক্সপ্রেস করতে পারিনি কাউকে। দিদি এই মানে মেলাটা খুলে দেওয়াতে আমি ধন্যবাদ জানাবো ওনাকে। আমরা খুব মানে আনন্দিত যে আমরা মেলাটা এখন থেকে আবার আগাতে পারবো। ভেবেছিলাম আরও লেট হবে, বাট উনি আমাদের কথা চিন্তা করে খুলে দিয়েছেন। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।